আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, সৌদি আরব একটি নজিরবিহীন সংকটে রয়েছে। একদিকে তেল সমৃদ্ধ এই দেশটি হরমুজ প্রণালীতে সংকটের কারণে এবং ইরানের অবরোধের কারণে তেল রপ্তানি করতে পারছে না। প্রায় 1200 কিলোমিটারের দীর্ঘ পাইপলাইন, যেটি পূর্বাঞ্চল থেকে একেবারে পশ্চিম দিকে লোহিত সাগরে তার তেল রপ্তানি করার দ্বিতীয় রাস্তা যেটি উন্মুক্ত করেছে, সেই রাস্তাটিও এখন বন্ধ। হুতিদের অবরোধ এবং লোহিত সাগরে হামলার কারণে সেই পথ দিয়েও আর তেল রপ্তানি করা যাচ্ছে না। গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্রগুলোতে একের পর এক ড্রোন হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এবং ব্যয়বহুল অন্যান্য দেশ থেকে ক্রয়কৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কাজে আসছে না। ইয়েমেন সীমান্তে পদাতিক হামলা করতে গিয়েও তেমন সুবিধা হয়নি। উল্টো সেনাবাহিনী সেখানে অস্ত্র এবং গোলাবারুদ রেখে উল্টো সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। দেখুন, সার্বিক পরিস্থিতি যখন এতটাই জটিল, তখন সৌদি আরব মাল্টি ন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে নতুন একটি সামরিক জোট তৈরি করে সেই সামরিক জোটের মাধ্যমে ইয়েমেনের সামুদ্রিক এবং যে ভূমি বা ল্যান্ড স্থল অভিযান রয়েছে তা নিশ্চিত করতে চায়। গতকালকে পৃথিবীর প্রায় 51টি দেশকে একত্রিত করে সৌদি আরব তার ভূখণ্ডে এই বিষয়ে বৈঠক করেছে। দেখুন, সৌদি আরবের আমন্ত্রিত এই 51টি দেশের মধ্যে 43টি দেশ, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশও রয়েছে বহু, এই 43টি দেশ একত্রিত হয়ে সৌদি আরবের রিয়াদে প্রাথমিক একটি বৈঠক অনুষ্ঠিত করেছে। সেই বৈঠকে সৌদি আরবের পক্ষ থেকে এই জোটের জন্য খোলা প্রস্তাব ছিল। এই 51টি দেশের মধ্যে 14টি দেশ সৌদি আরবের নেতৃত্বে এই জোটে অংশগ্রহণ করেছে। যে 14টি দেশ সৌদি আরবের নেতৃত্বে টেকনিক্যালভাবে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে সম্মত হয়েছে বা অংশগ্রহণ করতে যাচ্ছে ইয়েমেনের বিরুদ্ধে ফ্রন্ট লাইনে, সেই দেশগুলো হলো যথাক্রমে বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান এবং নাইজেরিয়া। দেখুন, ইয়েমেনের ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সেই ফ্রন্ট লাইনে যুক্ত হওয়ার প্রস্তাব ছিল। 2014 সাল থেকেই সৌদি আরব এই ধরনের প্রস্তাব দিয়ে আসছে বা চাপ প্রয়োগ করে আসছে। তবে বাংলাদেশ বরাবরই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। তবে এখন নতুন করে সেই প্রস্তাবের অধীনেই এই সৌদি আরবের নেতৃত্বে এই 14 দেশের যে সামরিক জোট রয়েছে সেখানে অংশগ্রহণ করলো বাংলাদেশ। বাংলাদেশের সংবিধানের যে 25 অনুচ্ছেদ রয়েছে তাতে স্পষ্টভাবে বলা আছে বাংলাদেশ আন্তর্জাতিক বিবাদের শান্তিপূর্ণ সমাধান সমর্থন করবে এবং জাতিসংঘের ম্যান্ডেটের বাইরে কোনো দেশ আক্রমণ বা যুদ্ধে জড়াবে না। এটি যে কোনো সরকারের জন্যই বড় আইনি এবং রাজনৈতিক বাধ্যবাধকতা। 2015 সালে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী যখন ইয়েমেনে সরাসরি অপারেশন ডিসাইব স্টর্ম পরিচালনা করেছিল, তখন বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল, বাংলাদেশ যায়নি। তবে এইবার সরাসরি যুক্ত হওয়ার বিষয়গুলো নতুন করে শুধুমাত্র কূটনৈতিক সংকট নয়, নতুন করে বাংলাদেশের জ্বালানি সংকট এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নৌ চলাচল ব্যবস্থায় বড় সংকট তৈরি করতে পারে। যদিও বাংলাদেশ এবং সৌদি আরব দুই দেশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তেমন তথ্য প্রকাশ করেনি, তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র থেকে যেমনটা জানা যায়, দ্বিপাক্ষিক নতুন এই প্রতিরক্ষা জোটের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 2 ব্যাটালিয়ন অর্থাৎ প্রায় 1800 জন সেনা সদস্য সৌদি আরবে মোতায়েনের সিদ্ধান্ত বা রূপরেখা রয়েছে। পরিস্থিতি এবং দুই দেশের প্রশাসনিক পর্যালোচনার ভিত্তিতে এই সংখ্যা পুনর্নির্ধারিত বা আরও বাড়তে পারে। এখন বাংলাদেশ থেকে যে 2 ব্যাটালিয়ন সেনা সদস্য সৌদি আরবে প্রেরণ করা হবে সৌদি আরবের জোটের অধীনে, তারা আসলে কি করবে? দেখুন, বাংলাদেশ থেকে প্রেরিত সামরিক বাহিনীর দায়িত্ব সমূহ মূলত অযুদ্ধক্ষেত্রিক বা কারিগরি ধাঁচের হবে এমনটা বলা হচ্ছে। বিশেষ করে মাইন অপসারণ, ইয়েমেনের সীমান্তবর্তী বিপজ্জনক অঞ্চলগুলোতে মাটির নিচে থাকা মাইন নিষ্ক্রিয় এবং অপসারণ করাই হবে এদের প্রধান কাজ। প্রকৌশলী এবং অবকাঠামো নির্মাণ এবং চিকিৎসা এবং কারিগরি সেবা, এই বিষয়গুলোতেই নেওয়া হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যকে এমনটা বলা হচ্ছে। তবে বাস্তবিক টেকনিক্যাল জিনিসগুলো আরও জটিল। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সৌদি আরবের পরিকল্পনা অনুযায়ী ইয়েমেনের সীমান্তবর্তী যেমন জাজান এবং যে নাজরান ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে সেখানে মোতায়েন করা হবে। আপনাদের আমি ম্যাপের মাধ্যমে বোঝাচ্ছি, আরো ভালোভাবে বুঝতে পারবেন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা ইয়েমেন এবং সৌদি বর্ডারের দৃশ্য দেখছেন। এই যে প্রদেশটি দেখছেন এটি হলো নাজরাইন, যেটি সৌদি প্রদেশ, একেবারে ইয়েমেনের সানায় প্রবেশের একেবারে সীমান্ত বর্ডার এলাকা। এবং কাছে এই যে ছোট দেখছেন জিজান, এটিও বর্ডার এলাকা।
এখন এই পুরো সীমান্তের এই এলাকা জুড়ে বর্তমানে ইয়েমেনের যারা ইরানি প্রক্সি রয়েছে তারা মাইন পেতে রেখেছে, ল্যান্ড মাইন, যাতে কোনোভাবেই সাউদি সেনারা প্রবেশ করতে না পারে। এখন বাংলাদেশ সেনাবাহিনীর কাজ হবে এই সীমান্ত এলাকার মাইনগুলো অপসারণ করে সৌদি আরবের সেনা সদস্যদের জন্য রাস্তা তৈরি করা, যাতে তারা ইয়েমেনে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে কিছু সড়কও তৈরি করা হতে পারে। এখন যখন কোনো সামরিক বাহিনী এই ধরনের কাজ করবে, যদিও তারা আক্রমণ করছে না, তারা মাইন অপসারণ করছে এবং রাস্তা তৈরি করছে আরেক দেশের ভেতর প্রবেশ করার জন্য সেনাবাহিনীকে, তখন কি ইয়েমেনের প্রক্সিরা বসে থাকবে বা যারা এই রাস্তা তৈরি করে দিচ্ছে তাদের উপর হামলা করবে না? আর হামলার বিষয়গুলোও কিন্তু আফ্রিকার মতো বিষয় নয়। আফ্রিকায় যে সকল বিচ্ছিন্নতাবাদী সংগঠন ছিল তারা বিভিন্ন মেশিন গান বা তারা ছোট ছোট অ্যাসল্ট রাইফেল দিয়ে আক্রমণ করত। তবে ইয়েমেনের ভেতর যে প্রক্সি রয়েছে তারা ব্যালিস্টিক মিসাইল, তারা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা করবে, যেগুলো প্রতিহত করার বিষয়গুলো বাংলাদেশ সেনাবাহিনী এমনকি সৌদি আরবের জন্য মোটেও সহজ কাজ হবে না। দেখুন, সৌদি আরবের এই নিরাপত্তার জোটে যেই 14টি দেশ নতুন যুক্ত হয়েছে, সেই 14টি দেশে যদি আপনি লক্ষ্য করেন, বাংলাদেশ, তুরস্ক এবং পাকিস্তান, এই দেশগুলো ব্যতীত বাকি দেশগুলোর তেমন বড় সক্ষমতা নেই যারা এই মধ্যপ্রাচ্যের বাইরে। এবং এই মধ্যপ্রাচ্যের মধ্যেও যারা রয়েছে তারা অলরেডি যুদ্ধের অংশ। সেটা মিশর বলেন বা জর্ডান বলেন, কুয়েত, কাতার বলেন, অলরেডি তারা যুদ্ধের অংশ। সুতরাং এখানে তারা এই জটিলতা মোকাবেলা করা বা সামরিকভাবে ঐক্যের মাধ্যমে লড়াই করার বিষয়ে তাদের বাধ্যবাধকতা রয়েছে। প্রশ্ন হলো যে বাংলাদেশের কি বাধ্যবাধকতা রয়েছে, আর বা এই ক্ষেত্রে আমরা কি লাভবান হলাম বা কি ক্ষতির কারণ হলাম। দেখুন, সৌদি আরবের নতুন এই প্রস্তাব বা এই সামরিক জোটে 51টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার মধ্যে ইউরোপের বাঘা বাঘা দেশগুলোও ছিল, যারা সামরিক শক্তিতে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে। সেই দেশগুলোও কিন্তু ঝুঁকি নেয়নি, সেখানে যুক্ত হয়নি। বাস্তবতা হলো যুদ্ধক্ষেত্রে যেই উপস্থিত থাক না কেন, যেই সকল গোলাযোগপূর্ণ এলাকা রয়েছে, সেখানে মিসাইল, গুলি বা ড্রোন কখনোই কে কার পক্ষে রয়েছে সেটা বিবেচনা করে না। সেটা গিয়ে হিট করবে, ধ্বংস হবে এবং ক্ষতি হবে। এটাই হলো বাস্তবতা, যেখানে দীর্ঘকালীন জাহাজ চলাচলের প্রতিবন্ধকতার ঝুঁকিও রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘর্ষের একেবারে প্রথম দিকে বাংলাদেশের জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালীতে প্রতিবন্ধকতা তেমন তৈরি হয়নি, সেগুলোকে কিন্তু উন্মুক্তভাবে যাওয়ার সুযোগ কিছুটা দেওয়া হচ্ছিল। তবে হঠাৎ করে বাংলাদেশ যখন এই যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কেন্দ্র করে কূটনীতিক স্টেটমেন্ট দেয়, তারপর পরই হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান, এবং বাংলাদেশের তেলবাহী জাহাজ অনেকদিন আটকা ছিল। এখানে স্বস্তির বিষয় ছিল আমাদের এই প্রান্তের লোহিত সাগর, যেটি ইউরোপের যোগাযোগের জন্য আমাদের একমাত্র অন্যতম পথ। দেখুন, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের গম আসে, আমাদের খাদ্যদ্রব্যের বিভিন্ন ধরনের পণ্য আসে, তেল আসে, আমাদের বিভিন্ন ধরনের যে সকল গার্মেন্ট পণ্য রয়েছে সেটা ইউরোপের বাজারে এই রাস্তা ধরেই রপ্তানি হয়। একদিকে পূর্বে হরমুজ প্রণালী বন্ধ ছিল, এখন নতুন করে লোহিত সাগরও বন্ধ হয়ে যাবে এমন আশঙ্কা তৈরি হয়েছে, যেটা বাংলাদেশের যে কোনো ধরনের বাণিজ্যে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে, এটা দৃশ্যমান। প্রশ্ন হলো যে আমরা আমাদের সামগ্রিক দেশের অর্থনীতি এবং সাপ্লাই চেইনকে এত বড় ঝুঁকিতে ফেলে সৌদি আরবের সঙ্গে যে অংশগ্রহণ করলাম, এতে আমাদের লাভ কি? বাংলাদেশ আসলে কি পেল? আশা করছি এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল কিছু পরিষ্কারভাবে ব্যাখ্যা করবেন, যাতে বাংলাদেশের মানুষ লাভ ক্ষতির হিসাবটা করতে পারে। তোমরা আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।